আইসিএসসি বায়োলজি ক্লাসে প্রিভিয়াস ক্লাসে আমরা পড়েছি যে প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল সেলের ডিফারেন্সিয়েশন 9 ক্লাসে। তো আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো প্রোটোপ্লাজম। তো আমরা যখন ফার্স্ট সেল চ্যাপ্টারটা শুরু করেছিলাম তখন বলেছিলাম যে প্রোটোপ্লাজম কোথায় থাকে? লিভিং সেলে, অ্যান্ড ডেড সেলে প্রোটোপ্লাজম থাকে না। তো প্রোটোপ্লাজমের ডেফিনেশন কি হবে আমাদের? প্রোটোপ্লাজম is a collective term which is used to indicate কাকে ইন্ডিকেট করবে? দ্য কম্বিনেশন অফ নিউক্লিয়াস অ্যান্ড সাইটোপ্লাজম। তো আমাদের এই নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম কোথায় থাকে? সেল মেমব্রেনের মধ্যে। তাহলে এনক্লোজড উইদিন আ সেল মেমব্রেন অফ আ সেল। এটা আমরা দেখলাম প্রোটোপ্লাজমের প্রপার ডেফিনেশন। তো আমরা প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক সেল জানি তো, এটা কার ডেফিনেশন? ইউক্যারিওটিক সেলের প্রোটোপ্লাজমের ডেফিনেশন। কেন? প্রোক্যারিওটিক সেলে কি নিউক্লিয়াস থাকে? থাকে না। ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস প্রোক্যারিওটিক সেলে থাকে না। দ্যাট মিন্স নিউক্লিয়ার মেমব্রেনটা প্রোক্যারিওটিক সেলে থাকে না। তো প্রোক্যারিওটিক সেলের প্রোটোপ্লাজম কেমন হবে? সাইটোপ্লাজমের পার্টটা থাকবে, আর সেল মেমব্রেনের মধ্যে আদার্স যেগুলো থাকে সেগুলো নিয়ে আমাদের প্রোটোপ্লাজম তৈরি হবে। কিন্তু ইউক্যারিওটিক সেলে নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম একসাথে আমরা প্রোটোপ্লাজম বলবো। এই প্রোটোপ্লাজমের সাথে সাথেই আমরা আর একটা টার্ম পাই, সেটা হচ্ছে প্রোটোপ্লাস্ট। তো প্রোটোপ্লাস্ট কাকে বলি আমরা? প্রোটোপ্লাজমে আমরা দেখলাম নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম। প্রোটোপ্লাস্ট হচ্ছে সেল মেমব্রেন প্লাস নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম। প্রোটোপ্লাজমে আমরা দেখি নিউক্লিয়াস অ্যান্ড সাইটোপ্লাজম enclosed within a cell membrane। প্রোটোপ্লাস্টে কি দেখি? সেল মেমব্রেন প্লাস নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম, তিনটেকে একসাথে আমরা কি বলি? প্রোটোপ্লাস্ট। আচ্ছা, তো প্রোটোপ্লাজম আর প্রোটোপ্লাস্ট কি সেটা আমরা বুঝলাম। এবার এই প্রোটোপ্লাজমের কিছু কেমিক্যাল কম্পোজিশন থাকে, যে কেমিক্যাল কম্পোজিশনটা প্রত্যেকটা সেলে সেম থাকে। তো এই কেমিক্যাল কম্পোজিশন কী কী নিয়ে তৈরি? কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, আয়ন্স, অ্যামাইনো অ্যাসিডস, এগুলো নিয়ে তৈরি। কিন্তু এই কার্বন, হাইড্রোজেন, আয়ন, সল্টস এগুলো একটা স্পেসিফিক ফর্মে প্রোটোপ্লাজমের মধ্যে থাকে, কার্বন হিসেবেই থাকে না বা হাইড্রোজেন হিসেবে থাকে না, একটা স্পেসিফিক ফর্মে থাকে। তো দেখবো কী কী স্পেসিফিক ফর্মে থাকে। chemical composition of protoplasm। কি কি থাকবে? ফার্স্ট থাকবে পোলার সাবস্টেন্স। প্রোটোপ্লাজমে পোলার সাবস্টেন্স হিসেবে ওয়াটার থাকে।
ওয়াটার। তারপর কি থাকবে? মাইক্রোমলিকিউলস। মাইক্রোমলিকিউলস হিসেবে কি থাকবে? আয়ন্স, ইনঅর্গানিক সল্টস, অ্যামাইনো অ্যাসিডস, মোনোস্যাকারাইডস, আয়ন্স, ইনঅর্গানিক সল্টস, amino acids, monosaccharides, পোলার সাবস্টেন্স হলো, মাইক্রোমলিকিউলস হলো, আর কি থাকবে? ম্যাক্রোমলিকিউলস। ম্যাক্রোমলিকিউলস হিসেবে কি থাকবে? প্রোটিন, লিপিডস, নিউক্লিক অ্যাসিড, পলিস্যাকারাইডস। proteins, lipids, nucleic acids, polysaccharides, তাহলে এই তিনটে হচ্ছে আমাদের প্রোটোপ্লাজমের কেমিক্যাল কম্বিনেশনস। কেমিক্যাল কম্বিনেশনস আর কেমিক্যাল কম্পোজিশনস, যেটা কিনা সব সেলে সেম থাকে। প্রোটোপ্লাজমের কেমিক্যাল কম্পোজিশন প্রত্যেকটা সেলে সেম থাকে। এবার আমরা প্রোটোপ্লাজম পড়তে পড়তে দেখলাম যে প্রোক্যারিওটিক সেলের প্রোটোপ্লাজম আলাদা হবে, ইউক্যারিওটিক সেলের প্রোটোপ্লাজম আলাদা হবে, তাই তো? তো এবার আমরা প্রোক্যারিওটিক সেল অ্যান্ড ইউক্যারিওটিক সেলের ডিফারেন্স দেখব কি আছে। তো দেখি কি আছে। ফিচার্স, prokaryotic cell, eukaryotic cells, আচ্ছা, তো ফার্স্টে আমরা দেখি যে প্রোক্যারিওটিক মানে কি। প্রো মানে কি? প্রো মানে হচ্ছে প্রিমিটিভ, আর ক্যারিয়ন মানে কি? ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে প্রিমিটিভ নিউক্লিয়াস যাদের আছে তাদের আমরা বলবো প্রোক্যারিওটিক সেল। প্রিমিটিভ নিউক্লিয়াস মানে কি? নিউক্লিয়ার এনভেলপটা থাকবে না, নিউক্লিয়াসের ভেতরে যা যা থাকে সেগুলো সেলের মধ্যে থাকবে, কিন্তু নিউক্লিয়ার এনভেলপ দিয়ে যে বাউন্ডারিটা থাকে সেটা থাকবে না। তো নিউক্লিয়াস well defined nucleus absent আর ইউক্যারিওটিকের ইউ মানে কি? ইউ মানে হচ্ছে ট্রু,
ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, তার মানে ট্রু নিউক্লিয়াস ইউক্যারিওটিক সেলে থাকবে, মানে নিউক্লিয়ার এনভেলপটা তৈরি হবে। তাহলে প্রপার ডেফিনিট নিউক্লিয়াস প্রেজেন্ট, নিউক্লিয়াস প্রেজেন্ট। নেক্সট আমরা দেখব সাইজ। কিসের সাইজ? সেল সাইজ। প্রোক্যারিওটিক সেলের সাইজ ইউক্যারিওটিক সেলের থেকে কম হবে। কতটা কম হবে? প্রোক্যারিওটিক সেলের সাইজ 1 to 10 মিউ মাইক্রনের মধ্যে লিমিটেড থাকবে। আর ইউক্যারিওটিক সেলে কি হবে? 5 to 100 মিউ মাইক্রন পর্যন্ত ইউক্যারিওটিক সেলের সাইজ হতে পারে। প্রোক্যারিওটিক সেলের 1 to 10 মিউ মাইক্রন, ইউক্যারিওটিক সেলের 5 to 100 মিউ মাইক্রন পর্যন্ত হতে পারে সেল সাইজ। এবার আমরা দেখব ডিএনএ অর জেনেটিক মেটেরিয়াল। तो प्रोकैरियोटिक सेले सिंगल लेंथ ऑफ डीएनए प्रेजेंट, सिंगल लेंथ ऑफ डीएनए प्रेजेंट। और यूक्যারিওটিকে আমাদের কি হয়? সেভারাল লেন্থ অফ জেনেটিক মেটেরিয়াল প্রেজেন্ট, several length of genetic material present। সেভারাল লেন্থ অফ জেনেটিক মেটেরিয়াল আমরা কাকে বলছি? আমরা জানি যে ইউক্যারিওটিক সেলের মধ্যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? ক্রোম্যাটিন ফাইবার থাকে, যেগুলো অ্যারেঞ্জ হয়ে কি তৈরি করে? ক্রোমোজোম তৈরি করে ডিউরিং সেল ডিভিশন। তো এই ক্রোমোজোমগুলোকে আমরা বলি জেনেটিক মেটেরিয়াল। সেভারাল লেন্থ অফ জেনেটিক মেটেরিয়াল প্রেজেন্ট ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে। আর প্রোক্যারিওটিক সেলে সিঙ্গেল লেন্থ অফ ডিএনএ প্রেজেন্ট। ডিএনএ ফুল ফর্ম ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। নেক্সট রাইবোজোম। small ribosome present only cell organelle in the prokaryotic cell, small ribosome, large ribosome, no other cell organelles। কার ক্ষেত্রে? প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে। আদার সেলুলার অর্গানেলি থাকে না। নো আদার সেলুলার অর্গানেলিস মানে প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে কোনো মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলিস থাকেই না। ইউক্যারিওটিক সেলে মেমব্রেনের কনসেপ্ট আমরা পেয়েছি, নিউক্লিয়াসে পেয়েছি, আদার যে সেল অর্গানেলিস থাকবে তাদের মেমব্রেন থাকবে, প্রোক্যারিওটিক সেলে থাকে না। নো আদার সেল অর্গানেলিস মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল ইজ প্রেজেন্ট কার ক্ষেত্রে? ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে।
bound, present, এটা হচ্ছে বেসিক ডিফারেন্স প্রোক্যারিওটিক সেল অ্যান্ড ইউক্যারিওটিক সেলের। এবার আমরা দেখব এক্সাম্পল কি হবে। আচ্ছা, তো প্রোক্যারিওটিক সেলের এক্সাম্পল কি হবে? ব্লু গ্রিন অ্যালগি হবে, ব্যাকটেরিয়াল সেল হবে, তারা প্রোক্যারিওটিক সেল। ব্লু গ্রিন অ্যালগি। ইউক্যারিওটিক সেলের কি হবে? ইউগ্লিনা, অ্যামিবা, হিউম্যান বিংস সবাই। তো এই হলো আমাদের প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক সেলের ডিফারেন্স অ্যান্ড এক্সাম্পল। নেক্সট আমরা দেখব যে every organism's body's activity depends on cellular activity, মানে সেলুলার অ্যাক্টিভিটির এন্ড যে রেজাল্টটা সেটা আমাদের অর্গানিজমসের টোটাল অ্যাক্টিভিটিকে ইন্ডিকেট করে। আমরা এই যে দৌড়াবো, হাঁটবো বা বার্ড যে ফ্লাই করবে, সবটাই তার সেলুলার অ্যাক্টিভিটির রেজাল্ট। তো every activity activities of the living organism is the outcome of the cellular activity. তো কেন আমরা এটা বলছি? কোনো একটা অর্গানিজমের গ্রোথ সেটা কার উপর ডিপেন্ডস করে? সেলুলার অ্যাক্টিভিটির ওপর। কীভাবে? সেল ডিভিশন হবে, বডির মধ্যে আরও সাবস্টেন্স বাড়বে, সেল ডিভিশন হবে, সেল নাম্বার বাড়বে, তবেই তো আমরা গ্রোথ হবে আমাদের, না হলে তো গ্রোথ হবে না। তাহলে অর্গানিজমস গ্রোথ, বডির গ্রোথ মানে সেলের গ্রোথ হচ্ছে, সেল নাম্বারের গ্রোথ হচ্ছে বাই সেল ডিভিশন, সেটাকে আমরা বলছি গ্রোথ অফ অ্যান অর্গানিজম। অর্গানিজমস গ্রোথ রিপেয়ার অফ অ্যান ইনজুরি। আমাদের কোনো সেল যদি ইনজিওর্ড হয়, তো মানে আমরা যদি কোথাও ব্যথা পাই, সেল ইনজিওর্ড হচ্ছে, ড্যামেজ হচ্ছে, তখন সেই ইনজিওর্ড সেলটাকে রিপেয়ার কে করবে? সেলের আদার সেলের অ্যাক্টিভিটি, আদার সেল ডিভিশন হবে, সেই জায়গাটাকে কাভার আপ করবে, ইনজুরিটা সেরে যাবে। তো রিপেয়ার অফ ইনজুরি
নেক্সট হচ্ছে মুভমেন্ট। আমরা এই যে মুভ করি, রান, ওয়াক, সুইম, ফ্লাই, এগুলো তো মুভমেন্ট। তো সেই মুভমেন্টে কে হেল্প করে? সেলুলার অ্যাক্টিভিটি। কিভাবে? সেল দিয়ে মাসল তৈরি হয়, সেই মাসল কন্ট্রাকশনের ফলে আমরা মুভ করতে পারি, তো মুভমেন্টেও হেল্প করে। তারপর আমরা জানি যে প্রত্যেকটা অর্গানিজমের বডির বেসিক ইউনিট, বেসিক ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে সেল। তাহলে বার্ডসের বডিও সেল দিয়ে তৈরি, কিন্তু বার্ডসের যে ফেদারটা থাকে সেটাও সেল দিয়ে তৈরি, একটা স্পেশাল টাইপ অফ সেল দিয়ে তৈরি, কিন্তু সেল দিয়েই তৈরি। সেল ছাড়া অর্গানিজমের বডির একটা পার্ট তৈরি হবে না। হলো। নেক্সট আমরা দেখব আমাদের ফিডিং, নিউট্রিশন, ট্রান্সপোর্টেশন, রেসপিরেশন সব সেলুলার অ্যাক্টিভিটি। আমাদের এই যে ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে দিয়ে ফুডটা পাস করে, সেটা কিসের জন্য হয়? কন্ট্রাকশনের জন্য। সেলুলার অ্যাক্টিভিটিই তো, সেল দিয়ে টিস্যু তৈরি হয়, ডাইজেস্টিভ সিস্টেমও তাই দিয়ে তৈরি হয়েছে, সেটা কন্ট্রাকশনের জন্য আমাদের এটা মুভ করে। ব্লাড ফ্লো, ইউরিন ফ্লো, সেগুলো কিসের জন্য হয়? কন্ট্রাকশনের জন্য, মাসল কন্ট্রাকশনের জন্য। তো সেগুলো সেল দিয়েই তৈরি, সেলুলার অ্যাক্টিভিটিসের জন্যই হয়। তাহলে ফিডিং, নিউট্রিশন, ট্রান্সপোর্টেশন, রেসপিরেশন, respiration, শুধুমাত্র যে বডি নর্মাল অ্যাক্টিভিটি সেলের অ্যাক্টিভিটির উপর ডিপেন্ডেন্ট তা নয়। যদি আমাদের বডিতে কোনো ফরেন সাবস্টেন্স ঢোকে, সাপোজ ব্যাকটেরিয়া, তো সেই ব্যাকটেরিয়াগুলোকে কিল করার জন্য কে আসে? আমাদের ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল। সে এসে কী করে? ব্যাকটেরিয়াগুলোকে ডিভর করে নেবে, और একটা অ্যান্টিটক্সিন সে রিলিজ করবে, যার ফলে ব্যাকটেরিয়াগুলো কিল করবে। সেই অ্যান্টিটক্সিনটা ব্যাকটেরিয়াগুলোকে কিল করে দেবে, আমাদের বডিকে ব্যাকটেরিয়ার থেকে প্রোটেক্ট করবে। প্রোটেকশন ফ্রম ব্যাকটেরিয়াল ডিজিজ, নট অনলি ব্যাকটেরিয়াল ডিজিজ, আদার্স ডিজিজের প্রোটেকশনেও হেল্প করে আমাদের ওই বডির সেল। ফ্রম ডিজিজ, এগুলো তো আমরা বললাম এনিম্যালসের কথা। এবার প্ল্যান্টে কিভাবে হেল্প করে? প্ল্যান্টে হেল্প করবে, প্ল্যান্টে কি থাকে? প্ল্যান্ট লিভসে স্টোমাটা থাকে, সেই স্টোমাটা ওপেন অ্যান্ড ক্লোজিংয়ের ওপরে ফটোসিনথেসিসের রেট ডিপেন্ড করে। তো সেই স্টোমাটা ওপেনিং অ্যান্ড ক্লোজিং কিসের জন্য হয়? লিভসে। লিভসের মধ্যে কি থাকে? গার্ড সেল থাকে। তো সেই গার্ড সেলে যখন ওয়াটার কন্টেন্ট বেশি হয়, ইনক্রিজ হয়, গার্ড সেলে ওয়াটার কন্টেন্ট বেড়ে গেলে গার্ড সেলটা বাল্জড আউট হয়ে যায়, বসে যায়, আর পোর্সটা ওপেন হয়ে যায়। এইটাকে আমরা বলি স্টোমাটাল পোর্স। আর যখন ওয়াটারটা গার্ড সেল থেকে রিমুভ হয়ে যায়, তখন গার্ড সেলটা আবার ফ্ল্যাট হয়ে যায়, স্টোমাটাটা ক্লোজ হয়ে যায়। তাহলে সেলের অ্যাক্টিভিটিসের জন্যই তো স্টোমাটা ওপেন অ্যান্ড ক্লোজ হচ্ছে। তো সেটাতে ফটোসিনথেসিসে হেল্প করে কে? সেল। তাছাড়াও এই যে আমাদের লাইট অ্যাবজর্পশন করি, কোথা দিয়ে লাইট অ্যাবজর্পশন করি? লিভসে কি আছে? ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে ক্লোরোফিল। সেখানে ক্লোরোফিল কি করে? সানলাইট অ্যাবজর্ব করে, যেটা দিয়ে আমরা ফটোসিনথেসিস করতে পারি। তো সেটাও ক্লোরোফিলটা কোথায় থাকে? লিভসের সেলে। তো তো সেলুলার অ্যাক্টিভিটির জন্যই আমরা লাইট অ্যাবজর্পশন করতে পারছি। লাইট অ্যাবজর্পশন।
লাইক আর একটা কি ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ দ্য স্টোমাটাল পোর। সেলুলার রেসপিরেশন অলসো, সেলুলার রেসপিরেশন না হলেও প্ল্যান্ট বাঁচবে না। আমরা যেমন রেসপিরেশন না হলে বেঁচে থাকতে পারবো না, প্ল্যান্টেরও সেলুলার রেসপিরেশন হয় যার জন্য তারা সারভাইভ করতে পারে। ওপেনিং অ্যান্ড ক্লোজিং of stomatal pore, pores। এছাড়া কিছু কিছু প্ল্যান্ট আছে যাদের পাতায় আমরা যদি টাচ করি পাতাটা গুটিয়ে যায়, যেমন মিমোসা প্ল্যান্ট। এই অ্যাক্টিভিটিটাকে আমরা কি বলি? ড্রুপিং অফ লিভস। তো এই ড্রুপিং অফ লিভস কী জন্য হয়? পাতায় কিছু ছোট ছোট পোরস থাকে, তো তার মধ্যে ওয়াটার কন্টেন্ট ফিল্ড হয়ে থাকে। এবার যখন আমরা পাতাটাকে টাচ করি ওয়াটারটা লিভসে চলে যায়, ওয়াটারটা লিভসে চলে যায় আর পাতাটা ভারী হয়ে যায়, আমরা টাচ করি পাতাটা গুটিয়ে যায়। তো সেটা সেলুলার অ্যাক্টিভিটি। সেল তো লিভসের ওপরে কিছু সেল থাকে যার মধ্যে কি থাকে? ওয়াটার থাকে। যখন আমরা পাতাটাকে টাচ করি তখন সেই ওয়াটারটা লিভসে চলে যায়, পাতাটা গুটিয়ে যায়, ড্রুপিং অফ লিভস। তো সেটা কিসের জন্য হচ্ছে? সেলুলার অ্যাক্টিভিটিসের জন্য। এটাও আমরা দেখলাম। তাহলে প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালসের যা কিছু অ্যাক্টিভিটিস সেটা সব ডিপেন্ড করে কার উপরে? সেলুলার অ্যাক্টিভিটিসের ওপর। এছাড়াও ম্যাঙ্গো সিডস থেকে ম্যাঙ্গো ট্রি আমরা পাই, নিউ ম্যাঙ্গো ট্রি। আর আমাদের একটা হেনসের যে এগ থেকে কি পাই আমরা? হেন অর আদার বার্ডস, তাদের এগ থেকে কি পাই? নিউ বার্ডস পাই, তাই তো, নিউ লিভিং অর্গানিজমস। তো তাদের কি হয়? স্পার্ম অ্যান্ড এগ একসাথে ফিউশন হয়ে তৈরি করে হচ্ছে নিউ অর্গানিজম। তো এই স্পার্ম অ্যান্ড এগকে আমরা বলি জার্ম সেল। স্পার্ম আর এগকে আমরা বলি জার্ম সেল, যারা ফিউশন হয়ে কি তৈরি করে? নিউ অর্গানিজম। আর ম্যাঙ্গো ট্রির ক্ষেত্রে সিড থেকে আমরা নিউ ম্যাঙ্গো ট্রি পাই। তো এই যে নিউ ম্যাঙ্গো ট্রি যেটা পেলাম তার যে ফিচার্স হবে সেটা আগের যে ম্যাঙ্গো ট্রি ছিল, মাদার ম্যাঙ্গো ট্রি, তার থেকে পেয়েছে সে ফিচার্সগুলো। বেবি যে হলো বেবি ট্রি, সেটা মাদার যে ম্যাঙ্গো ট্রি ছিল তার থেকে পাবে নিউ ফিচার্স। আর নিউ যে বার্ডসটা আমরা পেলাম এগ থেকে, সে তার ফিচার্সগুলো কোথা থেকে পাবে? ওই যে স্পার্ম অ্যান্ড এগ ফিউজ করেছে, সেই স্পার্ম আর এগে আগের অর্গানিজমটার যে ফিচার্সগুলো আছে সেই ফিচার্সগুলো ওই স্পার্ম অ্যান্ড এগে এসেছে। তো সেই ফিচার্সগুলো নিউ যে অর্গানিজমসটা আমরা পাবো, যে বার্ডসটা পাবো, তার মধ্যে আমরা দেখতে পাবো। এক্ষেত্রে প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যালসের মধ্যে আমরা সিমিলারিটি দেখতে পাই কিসে? মাদার থেকে বেবির মধ্যে ফিচার্স আসছে। তো এটাও কিসের মাধ্যমে আসছে? জার্ম সেলের মাধ্যমে। এগ অ্যান্ড স্পার্মকে আমরা কি বলছি? জার্ম সেল। জার্ম সেলে মাদারের ফিচার্স আসছে, সেই জার্ম সেল ফিউশন করে আমাদের নিউ বেবি তৈরি হচ্ছে, তার মধ্যে মাদারের অর প্যারেন্টাল যে ফাদার অ্যান্ড মাদার প্যারেন্টাল ফিচার্সগুলো আসছে। তো সেক্ষেত্রেও সেলুলার অ্যাক্টিভিটি তো আমরা দেখছি। জার্ম সেল যদি না থাকতো তাহলে আমাদের নিউ বর্ন বেবি আমরা পেতাম না। তো এ থেকে আমরা বলতে পারি যে এভরি অ্যাক্টিভিটিস অফ দ্য লিভিং অর্গানিজম ইজ দ্য আউটকাম অফ দ্য সেলুলার অ্যাক্টিভিটি, তাই তো। তো আরেকটা জিনিস কি বলতে পারি আমরা? সেলকে বডি বিল্ড আপ করার জন্য সেলই রেসপন্সিবল থাকে, সেল অ্যান্ড সেলুলার অ্যাক্টিভিটিগুলো রেসপন্সিবল থাকে। তো আমাদের সেল চ্যাপ্টার আজকে সিলেবাসে যতটুকু ছিল কমপ্লিট হলো। নেক্সট আমরা এক্সট্রা ইনফরমেশন আছে কিছু, সেগুলো দেখব।